কানু চাচা মারা গিয়েছেন। তার পরিবারে আর কেউই থাকলো না। তিনি মারা যাওয়ার অনেক আগেই তার পরিবারের সবাই মারা গিয়েছেন একটি বিরল রোগে। কিন্তু তিনি বেঁচে ছিলেন। তারও আজকে শেষ বিদায় হয়ে গেল। উঠোনের উপরে খাটিয়ায় তার লাশটাকে শুইয়ে রাখা হয়েছে এবং গ্রামের মানুষ সেখানে এসে ভিড় করছেন, তাকে জানাজা দেওয়ার জন্য প্রস্তুত করছেন। বলি আরিফ, কানু চাচার জন্য যে কাফনের কাপড় আনা হয়েছিল তাতে তো হবে না মনে হয়, আরো কিছু কাপড় লাগবে। এখন বাজার থেকে কে যে নিয়ে আসবে এটাই তো চিন্তার বিষয়। হুজুর, চিন্তার কি হইল? কানু চাচা আমাদের গ্রামের চাচা, তিনি মারা গিয়েছেন। তার পরিবারে কেউই নাই, আমরাই তো তার সব। আমাদেরকেই তো কাজটা সম্পূর্ণ করতে হবে। বলেন, কাফনের কাপড় ছাড়া আর কিছু লাগবে কি? না রে বাপু, আপাতত আর কিছুই লাগবে না। তুমি যাও, তুমি গিয়ে যতটুকু কাপড় কম পড়েছে সেটা নিয়ে আসো। হুজুর, তাইলে আমি যাইতাছি। আপনারা অন্য কাজগুলা সম্পূর্ণ কইরা ফেলান, যেমন চাচার গোসল করানো, বাঁশ কাটা, কবর খোঁড়া, এইগুলা যাতে শেষ হয়ে যায়। এই কাজগুলো অন্য যারা আছে তাদের করতে বলেন। ও নিয়ে তুমি চিন্তা করো না, তুমি ফিরতে ফিরতেই সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, আমি আসি তাহলে। এই বলে আরিফ কাফনের কাপড় আনতে বাজারের দিকে রওনা দিলেন। না, কাফনের কাপড় যে কে আইসা নিছিল কে জানে। কাফনের কাপড় কম পড়লো, এইটা কোনো কথা? এত রাতে বাজারে যাই আবার ফিরতে হইব, না জানি কত সময় লাগে। তবে তাকে যেতে হবে কবরস্থানের পাশ দিয়েই, যেখানে কানু চাচাকে দাফন করবেন। হুজুর, কারে পাঠাইছেন কাপড় আনতে? ও তো এখনো আসলো না। আপনি ঠিকই বলেছেন, 1 ঘন্টা তো প্রায় হয়ে গেল, এখনো তো ছেলেটির কোনো খবর নেই। ওদিকে এসার হয়ে গেছে, কখন যে জানাজা করব কে জানে। মনে হয় ওরে একা পাঠানো ঠিক হয় নাই, ওর সাথে কাউরে দেওয়া উচিত ছিল। এটা আপনি সঠিক বলেছেন, তার সাথে যদি একজন দিতাম তাইলে মনে হয় ভালো হইতো। না জানি কি হচ্ছে, দোয়া করি কোনো সমস্যার সম্মুখীন যাতে না হয়। আরিফ ততক্ষণে কাফনের কাপড় নিয়ে বাজার থেকে ফিরছেন। না, একা সাহস কইরা আসা এইভাবে ঠিক হয় নাই। কবরস্থানের পাশ দিয়া যাওয়া আসা কেমন যেন লাগে। বাজারে আসার সময় শরীরটা হালকা ভারী ভারী লাগছিল, পথে আবার কিছু না হয়। আরিফ এ ব্যাপার নিয়ে খুব ভয় পাচ্ছেন। এত রাত, তার কাছে কাফনের কাপড়, সে একা একা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। হুজুরকে যে যে কাজের কথা বলছিলাম সেই কাজকে সম্পূর্ণ করলো কিনা কে জানে। সম্পূর্ণ করে না রাখলে তো ঝামেলা, গিয়ে আবার সেই কাজগুলো করতে হবে। না, চলি, একটু দ্রুতই চলি। কিন্তু হঠাৎ আরিফ শুনতে পেলেন কেউ একজন ফিস ফিস করে কিছু একটা বলছে। সেই ফিস ফিস শব্দটা শুনে থমকে দাঁড়ালেন এবং চারদিকে খেয়াল করে দেখতে লাগলেন, কান পেতে শুনতে লাগলেন। এত দেরি করছিস কেন? আমার যে আর দর সইছে না, আমাকে তাড়াতাড়ি কবর দে। কে 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 কথা বলে?
কেন রে? তুই আমাকে দেখতে পাচ্ছিস না? আমি আপনাকে কিভাবে দেখব? আপনি যদি সামনে না আসেন তাহলে আমি কিভাবে দেখব বলেন? তখন আরিফ খেয়াল করলো তার হাতে যে কাফনের কাপড়টা ছিল সেটা তার হাতে নেই। কাফনের কাপড়টা কই গেল? আমার হাতেই তো ছিল। হুট করে হাতটাই কেটে উধাও হয়ে গেল কেমনে? কিন্তু সে ভালোভাবে খেয়াল করে দেখলেন কাফনের কাপড়টা তার সামনে দাঁড়িয়ে আছে। সেখানে কোনো দেহের অবকাশ নাই, শুধু কাফনের কাপড়। মনে হচ্ছে কাউকে জড়িয়ে আছেন। বলি, আমার কেউ নাই, আমারে তোরা এত কষ্ট দিতাছস কেন? খুব তাড়াতাড়ি মাটি দে। আমারে এখনো বাড়ির উঠানে কেন রাইখা দিছস? আমারে তাড়াতাড়ি মাটি দে। বাড়িতে যতক্ষণ রাখবি ততক্ষণই আমি কষ্ট পাবো। আমায় তাড়াতাড়ি কবর দে। আমরা তো আপনাকে কবর দেওয়ার ব্যবস্থাই করতেছি। আপনি কে? আপনি এইভাবে কথা বলছেন কেন? ওরে আরিফ, আমি তোর চাচা কানু। আমার আর সহ্য হচ্ছে না রে। আপনি এখানে কিভাবে এলেন? আর এটা তো নিতান্তই একটি সাদা কাফনের কাপড়, এর ভিতরে আপনি কিভাবে প্রবেশ করলেন? আরে বোকা হাদারাম, এটা তুই বুঝিস না? বাড়ির উঠোনে তো আমার দেহটা পড়ে আছে, আমার আত্মাটা তো ছোটাছুটি করছে। এখন এই কাফনের কাপড়ের ভিতরে আছে। আরিফ এই অবস্থা দেখে তার শরীর বরফ হয়ে আসতে লাগলো। মনে হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত একেবারে অবশ হয়ে গেছে, সেই জন্য কোনোভাবেই নড়তে পারছে না। কিন্তু হঠাৎ করে ইশারের আজানের ধ্বনি শোনা গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি শুনতেই কাপড়টা মাটিতে লুটিয়ে পড়ল। আরিফ খুব দ্রুত তার সাথে কাপড়টা হাতে নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড় দিল। আরিফ দৌড়ে দৌড়ে বাড়িতে গেলেন। হুজুর, হুজুর, একটা সমস্যা হয়ে গেছে। কি রে আরিফ, তুমি এমন করছো কেন? কি হয়েছে বলো? আর এত দেরি কেন করলে তুমি? হুজুর, হুজুর, আমার সাথে তো একটা বিভৎস কাহিনী ঘটে গেছে। কি ঘটেছে বলো, বলো, খুলে বলো আমায়। হুজুর, কানু চাচার আত্মা আমার সাথে কথা বলছে। কবরস্থানের কাছে বসে এই কাফনের কাপড়ের ভিতর থেকে কাফনের কাপড়টা হঠাৎ করে আমার হাত থেকে বেরিয়ে কেমন মানুষের মতো কথা বলতে লাগলো এবং বলল, আমি কানু, আমাকে তাড়াতাড়ি কবর দে। আমাকে এভাবে তোরা কষ্ট কেন দিচ্ছিস? ও, এই ব্যাপার, বুঝেছি। হ্যাঁ, এটা আমাদের উচিত হয়নি। কথা ছিল মাগরিবের সময় দাফন করব, কিন্তু দাফন করতে করতে অনেক রাত হয়ে যাবে। এশারের আজানও দিয়ে ফেলেছে। নামাজ পড়ে তারপরে কবর খুঁড়ে মাটি দিতে হবে। এখনো অনেক কাজ, তবে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব একে মাটি দিতে হবে, তা না হলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ হুজুর, সেইটাই করেন, যেভাবে তাড়াতাড়ি মাটি দেওয়া যায়। এরপর সবাই নামাজ শেষে কবরস্থানে লাশটিকে নিয়ে গেলেন। কবর খুঁড়ে তাকে দাফন করলেন। দাফন করার পরে সেই কবরস্থান থেকে একটা ভয়েস ভেসে আসতে লাগলো। ওরে, আমার কেউ থাকলো না,
এই গ্রামে আমার ভিটে মাটি যাই রইলো, কেউ ভোগ করিস না। যারা গরিব এতিম তারা ভোগ করবে, তোরা সাহায্য করবি। এছাড়া অন্য কেউ আমার কিছুই ভোগ করতে পারবি না। যদি কেউ জোর করিস তাহলে তার ফলাফল ভালো হবে না। এমন একটা ভয়েস বাতাস থেকে ভেসে আসলো এবং বাতাসেই মিলিয়ে গেল। এরপরে কানু চাচার কথা মতোই তার বাড়ির উপরে একটা মাদ্রাসা তৈরি করেন। সেই মাদ্রাসায় অনেক গরিব এবং এতিম ছেলেরা পড়াশোনা করেন আর তার জন্য দোয়া করেন।